এদিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ডক্টর ইউনূসের বিচার শুরু। মুখ খুলতে শুরু করেছেন রাষ্ট্রপতি। অবশেষে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইউনূসের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। এখন যদি ডেভিল ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক শীর্ষ সন্ত্রাসী নোবেল জয়ীকে যদি ঝুলাই দেওয়া যায়, এটা ইউনেস্কো নাম সহ বিশ্বের দরবারে এটা নজির হয়ে থাকবে, রেকর্ড হয়ে থাকবে যে বাঙালি জাতি সেই জাতি তার সর্বপ্রথম করে নোবেল জয়ীকে ঝুলাই দিয়েছে, লটকাই দিয়েছে, ক্রস ফায়ার দিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর গণশত্রু। ওনার বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত। স্পেশাল ট্রাইব্যুনাল করে ওনাকে আইনের আওতায় আনা উচিত। এছাড়া ওনাকে তদন্তের আওতায় এনে ওনার বিচার করা দরকার। বেশি দেরি করাটা ঠিক হবে না। পাশার দান উল্টে গেছে। এইভাবে কি পাশার দান উল্টে যায়? অন্যদের বেলায় যদি উল্টে যেতে পারে, আওয়ামী লীগের বেলায় কেন নয়? ইউনূস যে রাষ্ট্রদ্রোহের অপরাধে অপরাধী তাই নিয়ে তার প্রমাণ রয়েছেন। রাষ্ট্রপতি নিজেই সেটা স্বীকার করেছেন। ইতিহাস ফিরে এসেছে। আমরা তখনই বলেছি দখলদার ইউনূসের সরকার ক্ষমতা থেকে নামলেই তাদের উপর হামলা শুরু হবে। গতকালকে আনুমানিক রাত 9টায় মোহাম্মদপুরে সমন্বয়ক ইব্রাহিমের উপর আতর্কিত হামলা চালায়। কতিপয় লোক বোরকা পরে এসে তাকে হামলা করে তারা এখান থেকে চলে যায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। খেলা যে কোন লেভেলে চলছে মহামান্য রাষ্ট্রপতির আজকে সাক্ষাৎকারটা পুরো মন দিয়ে বইরা বুঝতে পারলাম। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইউনূসের বিচার শুরু হবে ইনশাআল্লাহ। একজন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর পায়তারাও করছিল ডেভিল ইউনূস, কোনোভাবে সফল হয় নাই। আসলে বাঙালি জাতি এরা সম্পত্তি দিতে কম হইতে পারে, কিন্তু ইতিহাসের ঐতিহাসিক কাজ ঘটায়, মানে যুদ্ধের ময়দানে বা আন্দোলন থেকে শুরু করে এই ব্যাপারে রেকর্ড আছে। এখন যদি ডেভিল ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক শীর্ষ সন্ত্রাসী নোবেল জয়ীকে যদি ঝুলাই দেওয়া যায়, এটা ইউনেস্কো নাম সহ বিশ্বের দরবারে এটা নজির হয়ে থাকবে, রেকর্ড হয়ে থাকবে যে বাঙালি জাতি সেই জাতি তার সর্বপ্রথম করে নোবেল জয়ীকে ঝুলাই দিয়েছে, লটকাই দিয়েছে, ক্রস ফায়ার দিয়ে দিয়েছে। এইটাই হবে, খুব শীঘ্রই আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর গণশত্রু। উনি এই গত 18 বছরে এই বাংলাদেশে উনি মব সন্ত্রাস দাঙ্গা দল দিয়ে এই জনমনে ত্রাসের সঞ্চার করেছিলেন। ওনার বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত। স্পেশাল ট্রাইব্যুনাল করে ওনাকে আইনের আওতায় আনা উচিত। এছাড়া এখানে উনি যেসব দায় মুক্তি নিয়েছেন, উনি কনভিক্টেড অপরাধী ছিলেন শ্রম আইনে, সেখানে দায় মুক্তি নিয়েছেন। ওনার নিজস্ব যেসব প্রতিষ্ঠানের আপনার বহু রকমের সুযোগ সুবিধা দিয়েছেন, ট্যাক্স মকুব করেছেন, অ্যাডভান্স আগামী 5 বছরের ট্যাক্স মকুব করেছেন। এগুলি তদন্ত হওয়া উচিত। যদি এটা তদন্ত না হয়, দেখা যাবে যে ভবিষ্যতেও কিন্তু শাসনকর্তারা যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু পার পেয়ে যাবেন। সেই জন্য আমি মনে করি যে ইট ইজ হাই টাইম, এবং আপনার সাথে আমি একমত যে ওনাকে তদন্তের আওতায় এনে ওনার বিচার করা দরকার। ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী, আপনি যে অভিযোগগুলোর কথা বললেন এগুলো দৃশ্যমান। তিনি এই 18 মাসে কি করেছেন, তিনি নিজের নামে তার প্রতিষ্ঠানের নামে কি সুযোগ সুবিধা নিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন। তিনি তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল আওয়ামী লীগ সরকারের সময়, সেগুলো তিনি নির্বাহী আদেশে বাতিল করেছেন। এইগুলোর বিষয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে, বিচার হওয়া উচিত। কিন্তু তার যারা উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, এই বিষয়গুলোকে আমলে নেওয়া উচিত কিনা বিএনপি সরকারের? নিঃসন্দেহে এটা আমলে নেওয়া উচিত। আপনি দেখেন যে ওনার যখন সরকারের আয়ু মাত্র 72 ঘন্টা কিংবা 48 ঘন্টা, ওই সময় উনি একটা সুদূর প্রসারী একটা চুক্তি করলেন আমেরিকান যুক্তরাষ্ট্রের সাথে, যে চুক্তিতে বাংলাদেশের অনেক মানে ব্যবসা বাণিজ্যে অনেক রকমের প্রতিবন্ধকতা আসবে বলে ব্যবসায়িকরা বলছেন, অনেকেই বলছেন। এই চুক্তি উনি কেন করছেন? তার তো মাত্র 48 ঘন্টা সময় ছিল, এই তার এটা করছেন উনি। এবং যারা কুশীলব, সেই কুশীলবদেরকে যদি আবার এখানে এই মন্ত্রিসভায় আনা হয়, তাহলে তো এটা একটা বিএনপি সরকার একটা হোঁচট খেলো। বিএনপি সরকার তো একটা হোঁচট খেয়েছে। তারা যখন ডক্টর খলিলুর রহমানকে এই সরকারে নিয়োগ দিয়েছে মন্ত্রী হিসেবে, সেইখানে তো শুধু ইলিগালি নয়, এখানে আনএথিক্যাল একটা ঘটনা ঘটে গেল। কারণ যারা থাকবে নিরপেক্ষ কর্তৃপক্ষের আন্ডারে ইলেকশন হয়েছে, সেই নিরপেক্ষ কর্তৃপক্ষের একজন ইম্পর্টেন্ট সদস্য যদি সেইখানে সেই সরকার রাজনৈতিক সরকারে জয়েন করে বা নেওয়া হয়, তাহলে তো এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। আপনি একটা জিনিস আমি কমেন্ট করি যে মওদুদ আহমেদ সাহেব, উনি কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টকে ক্ষতি করে দিয়েছিলেন, আস্থা নষ্ট করে দিয়েছিলেন যখন বিচারপতিদের আপনার বয়স বৃদ্ধি করলেন। এবার ডক্টর খলিলকে
আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের একজন সদস্যকে মন্ত্রিসভায় নিয়ে আপনার ভবিষ্যতে যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলি হবে সেগুলিতে মানুষের আস্থা থাকবে না, এবং এইটাই প্রতীয়মান হবে যে এখানে কি কুইট কুইউ প্রো ছিল, এখানে কি খলিলুর রহমান সাহেব বিএনপির এই নির্বাচনে সহায়তা করেছেন, কিংবা উনি কি কোন রকমের দুতিয়ালি করেছেন এই সরকারের পক্ষে, এই বর্তমান সরকারের পক্ষে। এইসব নানাবিধ কোশ্চেন আসবে। ওনাকে কোন যুক্তিতে নেওয়া হলো? ওনার থেকে কি কোন রকমের ভালো কিংবা অভিজ্ঞ কূটনীতিবিদ বাংলাদেশে ছিল না? ছিল। ওনার তো অনেক কন্ট্রোভার্সি আছে, সেটা হলো অন্য একটা চ্যাপ্টার বিষয়। কিন্তু এইখানে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্টের, নিরপেক্ষ গভর্নমেন্টের সদস্য হয়ে উনি কোন যুক্তিতে, কিভাবে উনি রাজনৈতিক দলে, রাজনৈতিক একটা সরকারে জয়েন করতে পারেন? এই প্রশ্ন থেকে যাবে। এই প্রশ্ন আমি কেন, এই প্রশ্ন অনেকেই করবেন। আপনি বলছিলেন মির্জা হাফিজুদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কোট করছিলেন যে যদি গণভোট না মেনে নেওয়া হতো বা গণভোটে রাজি না হতো তাহলে হয়তো নির্বাচনটি দেওয়া হতো না। এই যে নীল নকশাগুলো, এই যে ব্লু প্রিন্ট গুলো, ডক্টর মোহাম্মদ ইউনূস তো এককভাবে কোনো শক্তিশালী ব্যক্তি নন, তিনি কারো দ্বারা আদিষ্ট হয়ে এই কাজগুলো করছিলেন। যদি অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তাদের পারপাস নিয়ে সার্ভ করছিলেন নাকি শুধুমাত্র দেশের মধ্যেই যে অভ্যন্তরীণ রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়ার চেষ্টা করছিলেন? মানে কোনটা, মানে আন্তর্জাতিক শক্তিগুলো কোনটা? আর জি, এখানে দেশি বিদেশি নানা শক্তি সক্রিয় ছিল, এবং এখানে মানুষের যে বিভিন্ন লোক উনি কিন্তু জড় করেছিলেন দেশের বাইরে থেকে। আপনার অনেকগুলি বিদেশি নাগরিক, বাংলাদেশি কিন্তু বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সেই ধরনের বেশ কিছু লোককে উনি জড় করেছিলেন, এবং একটা প্রক্রিয়া করেছিলেন যে প্রক্রিয়ার মাধ্যমে ওনার শাসনকালটাকে দীর্ঘায়িত করা যায়। ওনার শাসনকালকে দীর্ঘায়িত করা মানে হচ্ছে ওই সব লোকজনেরও শাসন ক্ষমতা কাল বৃদ্ধি করা। এই জন্যই কিন্তু আপনি যদি তাকান দেখবেন যে এই 2024 সালের 29শে আগস্ট তারিখে যে অধ্যাপক আলী রিয়াজ সাহেব সিজিএস নামক প্রতিষ্ঠানের একটা সেমিনারে বলেছিলেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে, রিরাইট করতে হবে। আমি তো, আপনি জানেন হয়তো, আমি সেই সময় সিজিএস এর চেয়ারম্যান ছিলাম। আমি কিন্তু এইসব দেখে আমি ওই সময় আপনার পদত্যাগ করে এসেছি। আমি তখন বলেছিলাম বাংলা মিশনের একটা ইন্টারভিউতে যে এটা একটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র। এই কনস্টিটিউশন নতুন করে লেখার মাধ্যমে এরা 4, 5 এমনকি 8 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। সেই প্রক্রিয়াটাই এটা বাস্তবায়নের জন্যই কিন্তু আজকে এই যে সংবিধান সংস্কার পরিষদ নামক একটা কমিটি, একটা কাউন্সিল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যে বিএনপি, তাদের প্রথমেই বলা উচিত ছিল যে আমরা এটা সাইন করবো না। যাই হোক, বিএনপি এটা বলার সুযোগ পায় না বা সাহস পায় না, যেটা মেজর হাফিজউদ্দিন সাহেবের কথা থেকে প্রতীয়মান হয় যে তারা হলে তাহলে নির্বাচন বাতিল করে দিত। সেই জন্য তারা ওটাকে একটাই করছে। আর একটা বিষয় হচ্ছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে এইসব সহকর্মীদেরকে বিরাট একটা মামলা থেকে বাঁচিয়ে দিয়েছেন। যদি না ভোট পাশ হতো তাহলে তারা সংবিধানের, যেটা আপনার প্রোগ্রামে আগেও বলেছি, 7 ক এবং খ ধারায় অভিযুক্ত হতেন। সেই অভিযুক্ততা এখন হবেন না, যেহেতু ভোট পাশ হয়েছে। এখানে এই ষড়যন্ত্র যে দীর্ঘস্থায়ী একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই একটা অনির্বাচিত সরকার বহুদিন তাদের ক্ষমতায় থাকার যে একটা পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনারই কিন্তু অংশ আপনি দেখছেন এখানে। তারপরেও কিন্তু এটা ফেল হয়েছে, এটা পাশ, তারা এটাকে সফল হতে পারেন নাই। একটা নির্বাচিত সরকার আপনার গঠিত হয়ে গেছে, আশা করি এটা সুন্দরভাবে চলবে বলে আমরা আশা করি। গঠিত হয়ে গেছে, কিন্তু বিভেদের বীজ এরা রোপণ করে গেছে। সমন্বয়ক নামের যে জানোয়ারগুলো যে পরিমাণ বাড়াবাড়ি করেছে, যেই পরিমাণ অত্যাচার মানুষের উপর এই 18 মাসে করেছে, আমরা তখনই বলেছি দখলদার ইউনূসের সরকার ক্ষমতা থেকে নামলেই তাদের উপর হামলা শুরু হবে। গতকালকে 22 ফেব্রুয়ারি আনুমানিক রাত 9টায় মোহাম্মদপুরে সমন্বয়ক ইব্রাহিমের উপর আতর্কিত হামলা চালায়। কতিপয় লোক বোরকা পরে এসে তাকে হামলা করে তারা এখান থেকে চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তোফায়েল আহমেদ আছি যথারীতি আপনাদের সাথে। আসুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করি। সমন্বয়ক ইব্রাহিমের উপর রাত্রে 9টা বাজে হামলা করার পিছনে কারণটা কি? এখানে সমন্বয়ক ইব্রাহিম নয়, বাংলাদেশে 5ই আগস্টের পরে প্রতিটা সমন্বয়ক মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করেছে সেটা আটকে ওঠার মতো। এটাকে অনুরূপ তুলনা করা যায় 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময় রাজাকার আলবদররা বাংলাদেশের নাগরিকদের উপর যে পরিমাণ দমন, নিপীড়ন, নির্যাতন, দর্শন, খুন, হত্যাযজ্ঞের সাথে লিপ্ত ছিল, ঠিক তেমনি তার প্রতিরূপ দেখা গেছে 2024-এর 5ই আগস্টের পরে। সমন্বয়ক নামক জানোয়াররা প্রতিটা মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করেছে, সে রাজনীতির সাথে সংশ্লিষ্ট হোক বা না হোক। কারোর সাথে ব্যক্তিগত আক্রোশ যদি থেকে থাকে তাহলেও তাকে রাজনীতির ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তার উপর নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে 18 মাসে এই সমন্বয়কদের উপর।
আমরা তখনই বলেছি, আল্লাহর কসম করে বলেছি, রোজার মাস, আল্লাহর কসম করে তখনই বলেছি যে এই সমন্বয়কদের অত্যাচারের জবাব খুব বেশি দিন নয় তারা পেয়ে যাবে। মোহাম্মদপুরের এক সমন্বয়ককে গতকালকে 9টার দিকে তারা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, কতিপয় লোক বোরখা পরে এসে সিএনজি থেকে নেমে তাকে কুবিয়ে আবার মুহূর্তের মধ্যে মিশন সম্পন্ন করে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ, এতে আমরা চমৎকার খুশি হয়েছি। আমরা শুধু না, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা সমন্বয়কদের উপর অত্যাচারিত, সমন্বয়কদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা এই খবর শোনার পরে কি পরিমাণ আলহামদুলিল্লাহ বলেছে। কারণ আমরা জানি এই জানোয়ারের বাচ্চারা দাড়ি এবং টুপি এবং ইসলামের লেবাস ধরে ইসলামকে বিক্রি করে এই দেশটাকে একটা উগ্র জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছিল। যারা জঙ্গি তারাও বলছে সমন্বয়ক, যারা সমন্বয়ক তারাও বলছে সমন্বয়ক। আপনি তখন পৃথক করার কোনো সুযোগ নেই কে জঙ্গি, কে ভালো মানুষ, কে সমন্বয়ক। সমন্বয়কদের নাম শুনলে মানুষের কলিজা আটকে উঠত। এই বুঝে আমার উপর কোনো অত্যাচার নেমে আসে। মানুষ দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আরাধনা করেছে, আল্লাহ এই গজব থেকে আমাদেরকে মুক্তি দাও, সমন্বয়ক নামের গজব থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ মুক্তি দিয়েছেন। আল্লাহ কোনো জুলুমকারীকে ছাড় দেন না। এই সেই জুলুমকারীরা দেখবেন এত বড় বড় দাড়ি রাখছে, ঠিক আছে, মানে ধর্মটাকে বিক্রি করে খাচ্ছে। তাদের কাজই হচ্ছে ধর্ম বিক্রি করে খাওয়া। জামায়াত, ছাত্র শিবির, রাজাকার এবং 24-এর কথিত ছাত্র সমন্বয়ক যাদেরকে দেখবেন আপনি, প্রত্যেকটারই এত বড় বড় করে দাড়ি তাদের ধর্মের জন্য নয়, তারা ধর্মটাকে বিক্রি করে দেশটাকে লুটতরাজ করার জন্য তারা এই পরিকল্পনাটা করেছে। চমৎকার কাজ হয়েছে। রোজা রমজানের মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে স্যালুট জানাই। আর অনেক হিসাব বাকি আছে। শুধুমাত্র কয়েকটাকে কোপানো শুরু হয়েছে। একটাকে গতকালকে গ্রেপ্তার করেছে, তার আগে একটাকে পিটাইছে, আজকে একটাকে কোপাইছে। এগুলোর এক একটা লাশ পড়বে। কারণ বাংলাদেশ পিরাউলিয়ার দেশ, ভিন্ন মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বসবাসকারী মানুষের দেশ। সেখানে উগ্র ধর্মবাদী ধর্মগোষ্ঠী যারা ধর্মের নামে আমাদেরকে, আমাদের ধর্মকে, আমাদের কাউমকে, আমাদের মুসলিম জাতিকে অন্য ধর্মের মানুষের কাছে ছোট করছে। তারা ধর্মের লেবাসটা বিক্রি করার চেষ্টা করছে। এখানে অন্য কিছু নয়। আপনি, আমি, আমরা যারা আছি, আমরা যারা মনে করছি যে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, তারা ধর্মকে সাপোর্ট দিচ্ছে না, তারা ধর্মের জন্য তারা কিছুই করছে না। ধর্ম কখনো নির্যাতন, নিপীড়ন পছন্দ করে না, অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার পছন্দ করে না, অবিচার পছন্দ করে না। কিন্তু তারা সর্বোপরি মানুষের উপর অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম এগুলো করে আসছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে যে পরিমাণ মানুষ তারা হত্যা করেছে নির্বিচারায়, যে পরিমাণ আমার মা বোনদেরকে দর্শন করেছে, খুন করেছে, এগুলো শুধুমাত্র তাদের অপরাধের শাস্তি আল্লাহ তাদের উপর নাজিল করেছে। আমরা এখনো শুরু করিনি। বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে শাস্তি দেওয়া শুরু করে নাই। এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ পিক টাইমে আসে নাই। আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ পিক টাইমে আসে, প্রত্যেকটাকে রাস্তায় কুবিয়ে ফালা করে ফেলা হবে। একটাকে অস্তিত্ব রাখা হবে না। সেটা আক্তার হোসেন বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, যতগুলো আছে প্রত্যেকটাকে, যেগুলোকে কোবানো যাবে সেগুলোকে কোবাবে, আর যেগুলোকে কোবানো যাবে না সেগুলোকে আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলানো হবে ইনশাআল্লাহ। 24-এর অপকর্মের জন্য, 24-এর দেশদ্রোহিতার জন্য প্রতিটা সমন্বয়ক এবং ইউনুস গংয়ের যতটা উপদেষ্টা আছে, প্রত্যেকটা উপদেষ্টাকে বিচারের আওতায় আনা হবে। এই গংটা মনে করেছিল বাংলাদেশটাকে তারা পাকিস্তানের হাতে তুলে দিবে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশপন্থীদের কাছে আছে। এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করে গিয়েছেন। 30 লাখ শহীদের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। বাসার জন্য সালাম, রফিক, বরকত, জাব্বার জীবন দিয়েছে, আমরা এই বাসা পেয়েছি। আজকে এই সমন্বয়ক নামক জানোয়াররা কতিপয় শব্দ দাঁড় করে এনে উর্দু থেকে মজলুম, জিন্দাবাদ, ইনকিলাব, তারপর হচ্ছে গোলামি, আজাদি, এগুলো দিয়ে আমাদের ভাষাকে
তারা নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে। যেই ভাষার জন্য আমাদের বীর সেনানীরা জীবন দিয়েছেন, তারা এখন উর্দু আমাদের সমাজে আমাদেরকে গিলানোর চেষ্টা করছে। বাঙালি কখনোই এগুলোকে মেনে নেবে না। এই সমন্বয়কদেরকে যেখানে পাবেন তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য আপনারা সামনে এগিয়ে আসুন। আওয়ামী লীগকে নিয়ে আগামীতে বিএনপি ঠিক কি করতে চলেছে? বিএনপির বিরোধী জামাত এনসিপি জোট বলছে জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। উদাহরণ হিসেবে টেনে আনছে নির্বাচনের ফল বেরোবার সঙ্গে সঙ্গে কমপক্ষে দেশের অন্তত 20টি জেলায় বেশ কিছু আওয়ামী লীগের অফিসের তালা খুলে বা ভেঙে কর্মীদের অফিস খোলার ঘটনা। দু এক জায়গায় আবার বিএনপির নেতৃত্ব ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকেছেন। অভিযোগ, বেশ কিছু জেলায় জেলবন্দি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের জামিন পাওয়া ও জামিনের সঙ্গে সঙ্গে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু তাদের সবচেয়ে এই জামাত জোটের সবচেয়ে বড় অভিযোগ, বিএনপি সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেসব তুলে নেওয়া ও যারা আটক আছেন তাদের জেল থেকে মুক্তি দেয়া। জামাত ও তার সঙ্গীরা একে জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিএনপির বিশ্বাসঘাতকতা বলছে। আবার আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ এইসব জেল মুক্তির ঘটনাকে বলছে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রকাশ না হলেও অন্তত নাকি ধন্যবাদ জ্ঞাপন। কারণ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের একটা বড়সড় অংশ ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে এসেছে জামাতকে রুখে দেওয়ার জন্য। আর এর জন্যেই বিএনপির এই বিরাট বিজয়। এবং বিএনপিকে ধন্যবাদ দিতে, তার জন্য বিএনপি ধন্যবাদ দিতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলায় সাহায্য করছে। এটা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অনেকের এটা বিশ্বাস। আওয়ামী লীগের নেতাদের জেল থেকে জামিনে ছাড়া হচ্ছে এই কারণেই। আগামী দিনে হয়তো এই প্রক্রিয়া আরও গতি পাবে, এটাই তাদের বিশ্বাস। একটা কথা, আওয়ামী লীগ কর্মীদের একটা অংশ এজন্য বিএনপিকে সাধুবাদ দিচ্ছে, কিন্তু অবিশ্বাসের দৃষ্টিও কাটাতে পারছে না। আর বিএনপি নেতৃত্ব বিষয়গুলো নিয়ে খুব মেপে পা ফেলছে, খুব মেপে। যে বিএনপি নেতা আওয়ামী লীগের অফিস খোলার সময় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, সেই উপলক্ষে ভাষণ দিয়ে নিজের কাজকে সমর্থন করেছিলেন, কেন তিনি এটা করছেন, তিনিই তার সেদিনের বক্তব্য থেকে পিছিয়ে এসেছেন ওপরতলার নেতৃত্বের নির্দেশে। ব্যাপারটা মোটামুটি এমন দেখাচ্ছে যে বিএনপি দৃশ্যত হাত বাড়াচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দিকে, কিন্তু চাইছে না যে বিষয়টা নিয়ে জানাজানি হোক, লোকের মধ্যে প্রচার হোক। এটা রাজনীতির স্বাভাবিক গতির বিরুদ্ধে হাঁটা। বিরুদ্ধ দলের প্রতি সামান্যতম সদিচ্ছা প্রকাশও যখন রাজনৈতিক দলগুলো ঢাকঢোল পিটিয়ে বড় করে জাহির করে নিজেদের মহানতা দেখাবার জন্য, তখন বিএনপির এই সদিচ্ছা প্রদর্শনকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা তারা নিজেরা করছে, বা চেপে দেওয়ার চেষ্টা তারা নিজেরা করছে। কেন? বিএনপির কোন রাজনৈতিক ভাবনা আছে এর পেছনে? বিএনপি কি কোনো বড়সড় রাজনৈতিক ফন্দি আটছে? জামাতের আক্রমণকে ভোতা করতে আওয়ামী লীগের প্রতি নমনীয়তার অভিযোগকে তারা কি গুরুত্বহীন দেখাতে চাইছে, নাকি আগামী দিনে ব্ল্যাকমেল করবে আওয়ামী লীগকে? প্রথমে জামাত ও তার সঙ্গীদের অভিযোগ প্রসঙ্গে আসি। জামাত বলছে জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট অপরাধীদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। কিন্তু আজ 22শে ফেব্রুয়ারি পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সরকারি ঘোষণা বা ধারার যে গণমাধ্যমের খবরে কোথাও এমন প্রমাণ নেই যে বিএনপি সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান সব মামলা তুলে নেওয়া হবে, সবাইকে মুক্তি দেওয়া হবে। এটা কোথাও নিয়েছে বলে কোনো জায়গায় কোনো স্পষ্ট কোনো ডকুমেন্ট কোথাও নেই। এখন পর্যন্ত যা আছে সেটা হলো বরং আগের অন্তর্বর্তী সরকারের আমলে, ইউনূসের আমলে বিএনপি জামাত সহ বিরোধী দলের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে করা কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলার ব্যাপক প্রত্যাহার নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। যে বিএনপি কি করতে চাইছে, বিএনপির সামনে আগামী দিনে কোন রাস্তা রয়েছে। দেখুন, আমি আগেই বলেছি বিএনপি খুব ব্যালেন্সের খেলার ওপর দিয়ে চলছে। সেই বারের খেলা সার্কাসে হতো যে বারের ওপর দিয়ে হেঁটে যাওয়া, একটু এদিক ওদিক হয়ে গেলেই পড়ে যাবে। তো বিএনপিকে এখন সেইটা নিয়ে চলতে হচ্ছে, এইটা নিয়ে চলতে হচ্ছে। এটাও যেমন ঠিক, তেমন তাকে আওয়ামী লীগকে মাঠে নামানোর জন্যে সেই ব্যবস্থা করার জন্য তার উপরে চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপ রয়েছে। সুতরাং একটা জিনিস যাই বলুক না কেন, বিএনপির সামনাসামনি কিছু না বললেও হয়তো বিএনপি এমন কিছু করবে যার জন্যে যে বাংলাদেশে যে আওয়ামী লীগের বিরাট সংখ্যক মানুষ যারা জেলে রয়েছেন তারা বন্দি অবস্থা থেকে মুক্তি পাবেন, অন্তত জামিনে মুক্তি পাবেন, কেস চলতে থাকুক অনন্তকাল। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অ্যামনেস্টি যদি নাও আসে, তাহলেও যে অর্ডিন্যান্সগুলো জারি করে শেখ হাসিনা এদের বিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই অর্ডিন্যান্সগুলো সংসদে বাতিল করা হওয়ার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার
সেটা করবে বিএনপি সরকার। সুতরাং যাই হোক না কেন, জামাত যাই বলুক, বিএনপি কিছু নাই বলুক, এটা কিন্তু ঠিক যে আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ মাঠে ফিরছে। আওয়ামী লীগ মাঠে ফিরছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হতে চলেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কি হবে সেটাও বুঝতে পারবেন যদি এই যে অর্ডিন্যান্স, ওই যে অপরাধ ট্রাইব্যুনালের অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স বাতিল হলে সমস্ত মামলাই বাতিল হয়ে যাবে, মৃত্যুদণ্ডও বাতিল হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।